আমার মনের মধ্যে দ্বিধা নেই কোন দিকে চুম্বক ক্ষেত্রের অভিমুখ হবে, কোন দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে, এবং সেইটার উপর নির্ভর করে কোন দিকে পরিবাহী একটি বল অনুভব করবে সেটি বুঝে গেছি আমি। ওইটারই আরেকটু কমপ্লেক্স ফর্ম। বার্লোস হুইলটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট মোটর। তার চেয়ে একটু জটিল মোটর সম্বন্ধে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সিঙ্গল কয়েল মোটর, যেটা তোমাদের সিলেবাসে আছে। তার আগে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে বার্লোস হুইল তোমরা ছবিতে দেখেছো যে সব জায়গাতেই তাই থাকে, যে একটা খাঁজ কাটা চাকতি গোল করে ঘুরছে। এই প্রসঙ্গে বলি, এটা ছাত্রছাত্রীদের মনে অনেক সময় একটা মিসকনসেপশনের জন্ম দেয় যে চাকতিটি খাঁজ কাটা হলে তবেই বোধহয় ঘূর্ণনটা সম্ভব হবে। তা কিন্তু নয়, চাকতিটি যদি বৃত্তাকার হয় তাহলেও কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে, অসুবিধে কিছু নেই। বার্লো হুইল বা বার্লো চক্র কিন্তু গোল করে ঘুরতে থাকবে। তা যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে যে নিজেরা ছবি এঁকে জাস্টিফাই করতে পারো যে অনেক সময় মনে হতে পারে যে খাঁজ কাটা যদি না থাকে তাহলে বোধহয় ওই চাকাটা পারদের সংস্পর্শে আসবে না। ওই যে তলায় যে গ্রুভের মধ্যে মার্কারি রাখা আছে, সেই মার্কারির সংস্পর্শে আসবে না, এটা অনেক সময় মনে হতে পারে। কিন্তু খাঁজ কাটা চক্র যদি পারদের সংস্পর্শে আসতে পারে, তাহলে ওই খাঁজ না কাটা অর্থাৎ একদম সম্পূর্ণ বৃত্তাকার সার্কুলার একটা হুইল সেখানে যদি লাগাই, সেটাও কিন্তু ওই গ্রুভের মধ্যে প্রবেশ করবে, ঠেকবে, এবং তাতেও স্যার, কিন্তু কিন্তু আমার যেটা মনে হয় যে বার্লো চক্রতে চক্রটা ওরকম খাঁজ কাটা মানে তারকাকার নেওয়ার কারণটা হচ্ছে যাতে কেবলমাত্র দাঁড়াগুলো ভেতরে ঢুকে থাকে, তার ফলে যাতে খানিকটুকু মানে পারত্যেক অপেক্ষাকৃত একটুখানি বেশি মানে সান্দ্র, মানে একটুখানি বেশি ঘন, তো ওর মধ্য দিয়েও যাতে ওটা পাস করে যাওয়ার সময় কোনো রকম বাধা, খুব খুব বেশি বাধা ফিল না করে। না, তা নয়। ব্যাপার হচ্ছে যখন তুমি একটা সার্কুলার প্লেট ঢোকাবে, তখন সেটা যখন ঘুরতে থাকবে তখন তার যে বাধা, সেটা বাধাটা খুব যে বেড়ে যাবে তা বাড়বে না। কারণ সার্কুলার হুইলের একটা সুবিধে হচ্ছে, সার্কুলার হুইল মানে খাঁজ কাটা চক্রে কি হয়, খাঁজ কাটা চক্রে একবার লম্বা অংশটা পারদের স্পর্শ করে, আবার ফাঁকা অংশটা স্পর্শ করে না, আবার তারপরে খাঁজ কাটা অংশটা স্পর্শ করে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে তোমাকে একটা কাঠি পারদের মধ্যে ডুবিয়ে যদি মানে সেটাকে মুভ করাতে হয়, নাড়াতে হয়, যে বাধাটা ফিল করবে তুমি, সেই বাধাটা এক্ষেত্রে ফিল করতে হয়। কিন্তু যদি সার্কুলার হুইল দাও, সার্কুলার হুইলের গোটা অংশটাই ধরো, গোটা অংশ নয়, মানে যতটা অংশ ডুবে থাকা ততটা অংশ ডুবে আছে, সেই অবস্থায় তুমি যদি সার্কুলার হুইলটাকে ঘোরাও, তাহলে কিন্তু দেখবে সার্কুলার হুইলে কোনো অংশ কিন্তু একবার কন্ট্যাক্ট পাচ্ছে, একবার কন্ট্যাক্ট পাচ্ছে না, এমন হচ্ছে না। ফলে সার্কুলার হুইলটা যদি রোটেট করেও, সেক্ষেত্রে মনে হবে যেন স্টিল আছে, মানে স্ট্যাটিক আছে, নড়ছে না। নিজে একটুখানি ঠান্ডা মাথায় স্যার, ভাববে। হ্যাঁ, বলো। স্যার যদি আপনি বললেন না যে খাঁজ কাটা যদি নিই, তার আমি যদি গোলাকারও নিই তাহলেও কোনো অসুবিধা হবে না। হুম। স্যার, তাহলে কেন খাঁজ কাটাইকে প্রেফার করা হয়, মানে খাঁজ কাটা নিয়ে কেন এক্সপেরিমেন্টটা করা হলো? প্রেফার করা হয় না। ব্যাপার হচ্ছে বার্লো যখন প্রথম করেছিলেন তখন উনি ওই খাঁজ কাটা করেছিলেন, এবার তারপর থেকে যত বইতে লেখা হয় খাঁজ কাটা দিয়েই লেখা হয়। এবং আমি বহুদিন আগে একটি অ্যানিমেশন দেখেছিলাম যেখানে আহ, ওই খাঁজ না কাটা হুইলের ক্ষেত্রেও কিন্তু ঘূর্ণনটা ঘটছে। আহ, তোমরা নিজেরা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে একবার গুগলে সার্চ করে দেখতে পারো, ডাজ এ পিওরলি সার্কুলার হুইল রোটেট ইফ ইউ রিপ্লেস দ্য বার্লোস হুইল উইথ এ কী বলবো, নন এজেড হুইল বা নন, ওটা কি বলবো, নন স্পাইকড হুইল, মানে যেটা ওইরকম স্পাইকের মতো খাঁজ কাটা থাকবে না।
হ্যাঁ, দেখবে লেখা আছে, হ্যাঁ, ইয়েস, ইট ইজ পসিবল, সব জায়গাতেই। কিন্তু সমস্ত বইতেই ওই খাঁজ কাটা কথাটা, খাঁজ কাটা ছবিটা দেওয়া থাকে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, কোথাও এই কথাটা লেখা থাকে না যে খাঁজ কাটা ছাড়াও কিন্তু চাকাটা ঘুরতে পারে। কারণ ফোর্সটা অনুভব করছে কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরের কতটা অংশ ঠেকে আছে সেটা আমার কাছে বিবেচ্য নয়। ফোর্সটা কন্ডাক্টরের ভিতরে কন্ডাক্টর অনুভব করছে, সেটা বেশি ঠেকে থাকলেও অনুভব করবে, কম ঠেকে থাকলেও অনুভব করবে। আর একটা কারণ যেটা সৌমিক বলল না, সৌমিক অন্য দিকে চলে গেল, ফ্রিকশনাল ড্র্যাগের দিকে চলে গেল, বা ওই ভিসকাস ড্র্যাগের দিকে চলে গেল। যেটা একটা কারণ হতে পারে সেটা হচ্ছে খাঁজ কাটা হলে চাকাটা খানিক হালকা হবে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া খানিক কম হবে, মানে তাকে আর কি চাকাটাকে, ন্যাচারালি বুঝতেই পারছো, একটা পুরো পাতের তুলনায় একটা খাঁজ কাটা পাত, ওই একই ব্যাসার্ধযুক্ত খাঁজ কাটা পাত, তার মধ্যে খানিকটা করে আমি আম, ভর কেটে নিয়েছি, তো একটা ধার খানিকটা করে কেটে নিচ্ছি, ফলে খানিকটা হলেও তার সামান্য ভর কমে যাবে, ফলে তাকে ঘোরাতে খানিক সুবিধা হবে, এছাড়া আর কোনো কারণ নেই। কিন্তু প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিজম বলছে যে দ্য সলিড হুইল অর দ্য মানে নন এজেড হুইল, নন স্পাইকড হুইল, সেটাও কিন্তু একই রকমভাবে ঘুরবে। এইটুকুই বলার ছিল। আচ্ছা, আজকে ইলেকট্রিক ডিসি মোটরে ঢুকছি আমরা। ইলেকট্রিক ডিসি মোটরটাও কিন্তু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপরই ডিপেন্ড করে তৈরি করা হয়। আমরা যে সমস্ত ডিসি মোটর খেলনা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি আর কি, বিভিন্ন খেলনায়, সেখানেও কিন্তু মূলত এই মোটরই ব্যবহার করা হয়। এর সামান্য একটু কমপ্লেক্সিটি বাড়িয়ে, একটুখানি সামান্য জটিলতা বাড়িয়ে যে মোটর তৈরি করা হয়, কিন্তু বেসিক্যালি একই একই মোটর। এখানে একটি আর্মেচার থাকবে, ওখানে একটি আর্মেচারের জায়গায় সামনে তিনটি আর্মেচার থাকে। যদি কারোর কোনোদিন ওই খেলনার মোটর খুলে দেখার সৌভাগ্য হয়ে থাকে, দেখতে হবে একটি কয়েলের জায়গায় তিনটি কয়েল আছে। এইটুকুই তফাৎ, যা তিনটি কয়েল এমনভাবে লাগানো আছে যাতে কোনো সময় মানে মোশনটা সিজ না করে, বন্ধ না করে, সেই জন্য তিনটি কয়েল দেওয়া হয়। আচ্ছা, প্রথমে এই জিনিসগুলো পড়ানোর একটা সমস্যা হচ্ছে যে এইগুলো সবগুলোই থ্রি ডাইমেনশনাল বিষয়। সেটা টু ডাইমেনশনালে যতটা পারা যায় বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু সামনাসামনি থ্রি ডাইমেনশনাল জিনিসপত্র দেখতে পেলে যে কনসেপ্টটা হয় সেটা সবসময় হয় না। ঠিক আছে, তবু চেষ্টা করে দেখছি আমরা।
আচ্ছা, এই মোটামুটি বর্তনী চিত্র। বর্তনীতে আমরা কি এঁকেছি না, দুটো চুম্বক মেরু দেখতে পাচ্ছ, একটা নর্থ পোল একটা সাউথ পোল। মনে হচ্ছে দুটো পৃথক চুম্বক, তা কিন্তু নয়। এটা একটা একটাই চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বকের মতো শেপ। তার সামনের যে পোল বা মেরুর অংশটা, সেই জায়গাটায় আমার আর্মেচারটা ফিট করা আছে। আর্মেচারটার একটা তোমার এমনভাবেই লাগানো আছে, আর্মেচার হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে আর্মেচার। এই রেক্ট্যাঙ্গুলার শেপড যে আয়তকার আকারের যে আমরা জিনিসটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আর্মেচার। এই আর্মেচারটা চাইলে কিন্তু এরকম আছে তো লাগানো, এটা এইভাবে রোটেট করতে পারে, ঘুরতে পারে, এমনভাবে ব্যবস্থা করা আছে। হাতে করে তুমি যদি ফ্রিলি ঘোরাও, ঘুরতে পারে। আর এখানে একটি ভোল্টেজ সোর্স, তড়িৎ কোষ লাগানো আছে, এটা একটা সুইচ। এই সুইচটা এইখানে, মানে এই তড়িৎ কোষ থেকে তড়িৎ এইখানে প্রবাহিত হচ্ছে। এই ধরো গেল, গিয়ে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয়, এটা ধরো বি নাম দিলাম, দুই দিকে বি নাম দিলাম। এই বিটাকে বলা হয় মোটর ব্রাশ। আর এই যে অংশটা, এই হাফ রাউন্ড যে অংশটা, এইটাকে বলা হয় কমিউটেটর। স্যার বলছি গোটা সিস্টেম বা গোটা সেট আপটাই তো মানে একটা তড়িৎ সুপরিবাহী দিয়ে তৈরি, মানে ধাতু দিয়ে। তড়িৎ সুপরিবাহী ধাতু দিয়ে যে যতটা এঁকেছি, তার মধ্যে আর্মেচার অংশটা, আর্মেচার নিশ্চয়ই বুঝতে পারছো, তারটাকে এরকম ভাবে আমি কোনো কিছুর উপর জড়াতে হয়েছে। ন্যাচারালি তোমার ফাঁকা তার তো এরকম শক্তভাবে থাকতে পারে না। আমি যদি ধরে নিই একটু মোটা তার নিয়েছি, তাহলে অবশ্য থাকতে পারবে, কিন্তু সেটাকে এই ঘোরানোর ব্যবস্থা করা মুশকিল হবে। সাধারণভাবে যেটা করা হয়, একটা ফ্রেমের উপর এই তারটাকে এরকম রেক্ট্যাঙ্গুলার ভাবে পাকিয়ে দেওয়া হয়। পাকিয়ে দেওয়ার পর দুটো প্রান্তকে বার করে নেওয়া হয়। এই দুটো প্রান্ত, দুটো কমিউটেটর, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মতো যে অংশটা দেখছো, এই ফার্স্ট ব্র্যাকেটের মতো অংশটাকে বলা হয় কমিউটেটর। কমিউটেটরের কাজ কি, কেন ব্যবহার হয়, সেগুলো পরে আসছি। এই তার মানে এই সি এর সঙ্গে এই পার্টটা কানেক্টেড। এইবার মজাটা হচ্ছে যে এই আর্মেচারটাকে যখন ঘোরানো হয়, বা আর্মেচারটা যখন ঘোরে, তুমি হাতে করে ঘোরাও বা তড়িৎ শক্তির সাহায্যেই ঘুরুক, যেভাবেই ঘুরুক না কেন, যখন ঘুরবে তখন কিন্তু, ধরো আর্মেচারটা এখন এই আছে, এই ঘুরে যখন এরকম দাঁড়িয়ে গেল, তখন কমিউটেটরের ফার্স্ট ব্র্যাকেটের অংশটা, তার মানে আমি বলতে চাইছি কমিউটেটরটা এইরকম আছে, তো এখন ঘুরে যাওয়ার পর তার মানে তখন এরকম হয়ে গেল, আবার আরো ঘুরে যাওয়ার পর আবার এরকম হয়ে গেল। অর্থাৎ কমিউটেটর উইল রোটেট ইন দ্য সেম স্পিড অ্যাজ দ্যাট অফ দ্য আর্মেচার। একই স্পিডে ঘুরতে থাকবে, মানে কমিউটেটরটা হার্ডলি আটকানো থাকে আর্মেচারের সঙ্গে, কমিউটেটরটা কিন্তু ওই একই রকম স্পিডে ঘুরতে থাকে। স্যার আমি যদি বা দুটো চুম্বক নিই। দুটো চুম্বক নিতে পারো, কিন্তু দুটো চুম্বক নিলে এই এক্সপেরিমেন্টটা করা যাবে, কিন্তু আম, তোমার ফর ম্যানুফ্যাকচারিং পারপাস, মানে যখন তুমি কোনো একটা জায়গায় এই মোটর তৈরি করবে, তখন তোমার কস্ট বেড়ে যাবে। কারণ দুটো চুম্বক নিলে দুটো স্যার কথাগুলো কেটে কেটে গেল, শুনতে পেলাম না। বলছি স্যার আর্মেচারকে আমি হাত দিয়ে কি করে ঘোরাবো? হাতে করে কিভাবে ঘোরাবে, মানে তুমি ধরো যেরকম ভাবে আম, কি বলবো, তোমার কোনোদিন আমাদের যে এই মোটর বাইক বলো বা আহ, বিভিন্ন যে অটোমোবাইল পার্টস আছে, আমরা যেগুলো রোটেট করাই যন্ত্রের সাহায্যে, সেগুলো হাতে করে ঘোরাতে পারি না। মেশিনের সাহায্যে তো ঘোরাতে পারি, তার সঙ্গে হাতে করে ঘোরাতে পারি তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠেলা দিয়ে ঘোরাবো। ঠিক আছে।
প্রথম কথা হচ্ছে এক এক করে প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে যে প্রথম বোধহয় আশরাফুল বোধহয় প্রশ্ন করলে নাকি ওই দুটো ম্যাগনেট যদি ব্যবহার করি। হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটো ম্যাগনেট ব্যবহার করলে তোমার ওই যে দুটো ম্যাগনেট ব্যবহার করবে তার বাকি পোলগুলো, অর্থাৎ এই ম্যাগনেটটার সাউথ পোল এখানে দেখতে পাচ্ছ, তাহলে নর্থ পোলটা অন্য কোথাও পড়ে থাকবে, সেটা কোনো কাজ করবে না। আর এর যে নর্থ পোল দেখতে পাচ্ছ তার সাউথ পোলটা আবার অন্য কোথাও পড়ে থাকবে, সেটাও কোনো কাজ করবে না। সুতরাং আমার মানে শুধু শুধু ফর নাথিং ওয়েস্টেজ হবে। মানে আমি চেষ্টা করব যে একই ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোল ব্যবহার করতে। তাতে সুবিধে আছে, একটা সুবিধে হচ্ছে যে দুটো ম্যাগনেট একদম আইডেন্টিক্যাল, অর্থাৎ তাদের দুটো পোলেরই ক্ষমতা সমান, এটা পাওয়া খুব কষ্ট। কিন্তু একটা ম্যাগনেট যদি তুমি নাও, দুটো পোলের ক্ষমতা, দুটো অপোজিট পোলের অ্যাট্রাক্টিং পাওয়ার বা যাই বলো না কেন, সেটা সবসময় সমান হবে। তাতে ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হবে, মানে সুষম হবে। আচ্ছা, নেক্সট আরেকটাকে কি বললে জানো? একটা তো বোধহয় ওই রোটেশন নিয়ে প্রশ্ন করলে, একটা ম্যাগনেট নিয়ে প্রশ্ন করলে, আরেকটাকে কি বললে? আর কেউ কিছু বলেছিলে? স্যার আর একটা সৌমিক বলে যে শুনতে পাচ্ছিল না, আর একটা ও বলতে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে, বেশ। এইবার এই মোটর ব্রাশ বলে যে অংশটা লিখেছি, বি দিয়ে লেখা আছে দেখো, এই মোটর ব্রাশটা তৈরি করা হয় গ্যাস কার্বন দিয়ে। গ্যাস কার্বন যখন পড়েছিলে ক্লাস 8-এ বোধহয়, কার্বনের উপভেদ পড়তে গিয়ে গ্যাস কার্বন পড়েছিলে। সেই গ্যাস কার্বনে প্রপার্টির ক্ষেত্রে যা পড়েছিলে সেখানে দেখিয়েছিলে যে গ্যাস কার্বন হচ্ছে তড়িতের সুপরিবাহী, ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাই জন্য এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ চালানোর জন্যে এই ব্রাশগুলো গ্যাস কার্বনে তৈরি করা হয়। কেন হয় না, কমিউটেটরটা হচ্ছে ধাতব অংশ, কমিউটেটরটা মেটালের হয়, মেটালিক, এবং সেই মেটালের গায়ে এমন একটা পার্টস আমায় দিয়ে তড়িৎটাকে পাঠাতে হবে যেটা ওই ধাতব অংশের কমিউটেটরকে ক্ষয়িয়ে দেবে না, ক্ষয়িয়ে দেবে না। কারণ যদি ক্ষয়িয়ে দেয় তাহলে তো সার্কিটটা সব গোলমাল হয়ে যাবে। এবার তুমি প্রশ্ন করতে পারো তাহলে ব্রাশটা নিজে ক্ষয়ে যাবে না স্যার? হ্যাঁ, ব্রাশটা ক্ষয়ে যায়, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ব্রাশটা ক্ষয়ে যায়। ব্রাশটা ক্ষয়ে গেলে তখন আবার ব্রাশটা পাল্টে দিতে হয়। যারা বিভিন্ন রকম ইলেকট্রিক মোটর নিয়ে কাজকর্ম করেন, ধরুন ড্রিল ব্যবহার করেন বা কাটিং মেশিন ব্যবহার করেন, তাদেরকে প্রশ্ন করে দেখতে পারো যে এই প্রশ্নটা করবে যে আপনার মোটরের ব্রাশ কদিন অন্তর পাল্টাতে হয়। যার বেশি কাজ হয় সে হয়তো বলবে 6 মাসে পাল্টাতে হয়, আর যার কম কাজ হয় সে হয়তো বলবে 2 বছরে একবার পাল্টালেই হয়। তা ব্রাশটা ওয়্যারেবল পার্ট, সহজ কথা বলতে গেলে, অর্থাৎ ঘষা খেয়ে খেয়ে ব্রাশটা ক্ষয়ে যায়। তা এই হচ্ছে মোটর ব্রাশ। আর কমিউটেটর তো বললাম দুটো হাফ রাউন্ড এরকম ফার্স্ট ব্র্যাকেটের মতো দেখতে, মুখোমুখি লাগানো, দুটো অংশ আছে তার। এই যে জিনিসটা দেখেছি, এই যে জিনিসটা এঁকেছি আর কি, সেই জিনিসটার মধ্যে দেখো কোথাও কোনো ফ্রেম নেই। ফ্রেম নেই বলেই আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে বিষয়টি এই যে কম্পিউটারটা এরকমভাবে, স্যার এরকমভাবে ঝুলে থাকবে, ঝুলে থাকবে না। ব্যাপারটা হচ্ছে যে এই গোটা জিনিসটা একটা নন কন্ডাক্টিং ফ্রেমের উপর মনে মনে লাগানো আছে ভেবে না। অর্থাৎ আমি ছবি আঁকার চেষ্টা করছি, আঁকা যদিও বেশ শক্ত আর কি, এর বিশেষ করে বোর্ডে আঁকা তো বেশ শক্ত।
এইরকম আর কি, মানে এর গা বরাবর তারটা লাগানো আছে, এই বাইরের গা বরাবর তারটা গেছে, আর্মেচারের তারটা এই বরাবর এসছে তারটা, আর তোমার ওই যে ফার্স্ট ব্র্যাকেট অংশটা কমিউটেটরের, সেটা একটা এর গায়ে লাগানো আছে, আর একটা এই দিকটা লাগানো আছে। অর্থাৎ আর্মেচারের কয়েল যখন ঘুরবে, কমিউটেটর ঘুরবে এবং এর গায়ে ব্রাশটা জাস্ট ঠেকে আছে। স্যার তার মানে কি ওই আর্মেচারটা কি কোনো ধাতব পাত নয়, ওটা একদম কেবলমাত্র একটা স্ট্রিং এর বাউন্ডারি? আপাতত তাই ভাবি না, ধাতব পাত তো নয় এটা তো। তুমি ফ্রেমটা সাধারণভাবে প্লাস্টিকের, মানে যেগুলো খেলনার মোটর সেখানে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করে ওরা, ঠিক আছে? মানে তুমি যদি পুরোনো খেলনার মোটর খুলে দেখো, সেখানে এই তারটা জড়ানো আছে, আর্মেচারটা জড়ানো আছে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার শেপড প্লাস্টিকের ফ্রেমে। জাস্ট ওই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নিয়ে আসার জন্য ওই প্লাস্টিকের ফ্রেমটা ব্যবহার করা হচ্ছে। তাহলে কমিউটেটর জিনিসটা বোঝা গেল কিরকম। এইবার আমরা অপারেশন অফ দ্য মোটর এইটাই আসবো, মানে কিভাবে মোটরটি কাজ করে। এই ছবিটা আপাতত মুছে দিলাম, আমার একটু জায়গা দরকার। দেখো এবার এই মোটরটায় কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে না, এই দিক থেকে শুরু করছে ফ্লো করতে, এই ব্রাশে গেল, ব্রাশ থেকে কমিউটেটরে গেল, দিয়ে এই তার বরাবর এই ডিরেকশনে ফ্লো করছে। ফ্লো করছে মানে এখান থেকে এদিকে গেল, গিয়ে এই গেল, গিয়ে এই গেল, গিয়ে এই ফেরত এলো, দিয়ে এই গেল, এই এলো, দিয়ে আবার এই কমিউটেটর হয়ে, অবশ্যই সুইচটা তখন অন করতে হবে, মানে সুইচটার প্রান্ত দুটো ঠেকাতে হবে, তবে এই ঘটনাটা ঘটবে। এই হচ্ছে আমার তড়িৎ প্রবাহের অভিমুখ। এইবার আমি তারের অংশটার নাম দিই, নাহলে বোঝাতে পারবো না। প্রথমে আমরা শুধু এইটুকু আঁকছি প্রথমে। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি। আমাদের এই ছবি অনুযায়ী কারেন্ট প্রথমে গেছে এ থেকে বি এর দিকে, ফিরে এসছে সি থেকে ডি এর দিকে, এই তো। এই অবস্থায় আমরা এবি অংশটার দিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবো, আচ্ছা এখানে চুম্বক ক্ষেত্র অভিমুখ কোন দিকে কাজ করছে, নর্থ পোল, এখানে সাউথ পোলের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ওভারঅল ডিরেকশন হচ্ছে ফ্রম নর্থ পোল টু সাউথ পোল। তাহলে একটা জিনিস দেখো, আমার এই অংশটার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এদিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে ভিতরের দিকে। তাহলে আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী চুম্বক ক্ষেত্র অভিমুখ হচ্ছে তর্জনী এইটা, আর কারেন্ট ফ্লো করছিল ভিতরের দিকে। দেখো আমি মেলাতে পেরেছি, কারেন্ট ফ্লো করছে ভিতরের দিকে, এই হচ্ছে চুম্বক ক্ষেত্র, কারেন্ট ফ্লো ভিতরের দিকে করছে। তাহলে এই যে পরিবাহীটা, এই পরিবাহীটা কোন দিকে বলন করবে না তলার দিকে আসতে চাইবে, বুড়ো আঙুল তলার দিকে আছে এখন। তাহলে এই গোটা পরিবাহীটা একটা তলার দিকে বল অনুভব করবে, কারণ পরিবাহীর উপর প্রযুক্ত বলের অভিমুখ এইটা হবে। তার মানে এই অংশটা নিচের দিকে নামতে চাইবে, এবি অংশটা। এবার সিডি অংশে আসি। সিডি অংশে দেখো কারেন্টটা উল্টো ডিরেকশনে, এবি অংশে যেদিকে কারেন্ট ফ্লো করেছিল সিডি অংশে তার উল্টো দিকে কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ এই ছবিটাই তখন উল্টে যাবে অভিমুখটা, অর্থাৎ সিডি অংশে কারেন্ট ফ্লো করছে এইদিকে, এটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট ফ্লো। তাহলে আবার আমি সেই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলকে লাগাবো, এই দিকে আসছে মানে তোমাদের দিকে আসছে কারেন্টটা, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে কারেন্ট ফ্লো,
তাহলে থাম কোন দিকে যাচ্ছে? থাম উপরের দিকে যাচ্ছে। তাহলে আমার এই অংশটা অর্থাৎ সিডি অংশটা উপরের দিকে বল অনুভব করবে এই ছবিতে। তার মানে এই রকম একটা বল অনুভব করবে। তাহলে এবি অংশটা নামতে চাইছে, সিডি অংশটা উঠতে চাইছে। তাহলে ন্যাচারালি কি হবে? এর একটা এই ডিরেকশনে ঘূর্ণন ঘটবে। কারণ আমি বলেছি যে এই জায়গাটা পিভট করে রেখেছি। পিভট করে রাখার অর্থ হচ্ছে এই এই অক্ষ বরাবর এইটা মনে মনে একটা কাল্পনিক অক্ষ ভাবো। এই কাল্পনিক অক্ষ বরাবর কিন্তু আর্মেচার কয়েলটা ঘুরতে পারে। হাতে করে ঘোরানোর কথা যেটা বলছিলাম একটু আগে, এই অক্ষ বরাবর ঘুরতে পারে। তাহলে এইভাবে রোটেশনটা হলো। এবার মজাটা হচ্ছে এইভাবে যখন রোটেশনটা হবে, এবি অংশটা নিচের দিকে নেমে গেল, সিডি অংশটা উপরের দিকে উঠে গেল। সেই পার্টিকুলার কেসটায় আসি। অর্থাৎ ভাবতে হবে কিন্তু মনে মনে, না হলে কিন্তু ছবি এঁকে শুধু বোঝানো খুব মুশকিল। এরকম দাঁড়াবে যেখানে এবি অংশটা এখন তলায় চলে গেছে আর সিডি অংশটা উপরে চলে এসছে। এই ছবির পর এই ছবি আসবে, এই পজিশন আসবে, এটা নিয়ে কারোর মনের মধ্যে দ্বিধা আছে কি? এই জায়গাটা বোঝা গেছে না তো? স্যার। না স্যার, ঠিক আছে, ঠিক আছে। এইবার এই অবস্থায় যখন এখানে যখন ছিল তখন কমিউটেটর গুলো এই রকম পজিশনে ছিল। এই রকম পজিশনে যখন গেছে কমিউটেটর গুলো দেখো এই রকম হয়ে গেছে। ঠিক আছে? সেই অবস্থায় এই ব্রাশের সঙ্গে তার আর কোনো কন্ট্যাক্ট থাকবে না। এই যে মোটর ব্রাশগুলো আছে এই মোটর ব্রাশের সঙ্গে তার কন্ট্যাক্ট ছিন্ন হয়ে যাবে। মোটর ব্রাশের সঙ্গে কন্ট্যাক্ট ছিন্ন হয়ে গেলে কি দাঁড়াবে? যে এর মধ্যে দিয়ে তাহলে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তার মানে একটা জিনিস বোঝাতে পারলাম যে এই অবস্থা থেকে ঘুরে গিয়ে যখন একদম সোজাসুজি খাড়া হয়ে যাচ্ছে তখন এই ব্রাশটা, তার মানে এই ব্রাশের অংশটা, এই যে ফাঁকটা দেখছো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ফাঁকটা, অর্থাৎ ব্রাশটা কিন্তু এরম জায়গায় আছে একটা ব্রাশ, এইরকম জায়গায় আছে একটা ব্রাশ। তাহলে তারা কিন্তু কমিউটেটরকে টাচ করছে না। তাহলে কমিউটেটরকে যদি ব্রাশ টাচ না করে তাহলে সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে এই অবস্থায় কিন্তু কোনো বল ওই আর্মেচারটা অনুভব করবে না, কোনো চুম্বক বল বা কোনো তড়িৎ চুম্বকীয় বল কিছু অনুভব করবে না। এটা তার নো কানেকশন অবস্থা। এটাকে তাহলে আমরা তলায় একটা কথা লিখি, সেটা হচ্ছে নো নো কন্ট্যাক্ট উইথ কমিউটেটর। স্যার কিন্তু এখানে ব্রাশের অবস্থানটা তো ঠিক করে বোঝা যাচ্ছে না, মানে ব্রাশের সাথে যে কমিউটেটর গুলো যোগ হয়ে রয়েছে, তো ওগুলো যদি ওখানে মানে কেমন করে বা যোগ হয়ে রয়েছে যে কিছুক্ষণ পর ছেড়ে যাচ্ছে, তাহলে কি আকাশে ভাসবে? না, আকাশে কেন ভাসবে? একটু আগে যে ছবিটা এঁকেছিলাম মুছে দিলাম, বুঝতে পারলে না? না, তাহলে বক্সটার মধ্যে এখানে রয়েছেটা কি করে, মানে আর্মেচারটাকে কেউ ধরে আছে তাহলে, মানে কিছু তো করে তবে থাকতে হবে। এই যে অংশটা এটা একটা মনে মনে একটা সিলিন্ডার ভাবো না। এটাকে একটা মনে মনে সিলিন্ডার ভাবো না। এই সিলিন্ডারের একটা অংশে একটা কমিউটেটর এখানে লাগানো আছে, এদিকটা এইখানটায় আর একটা লাগানো আছে। তাহলে যখন এটা ঘুরছে তখন একটা সময় আসবে না যে যখন ওই ব্রাশটা ব্রাশটা তো এরকম জায়গায় ঠেকেছিল, ব্রাশটা এরকম জায়গায় ও ঠেকেছিল, হ্যাঁ, তাহলে বুঝেছি এই বুঝেছি বুঝেছি মাঝের বুঝেছি। অংশটায় এসে ঠেকবে। বুঝতে পারছো নো কানেকশন কেন বলছি? হ্যাঁ বুঝেছি, মানে এবার ঘোড়া কেসটা বুঝে দেখি। স্যার, বলো। স্যার যখন ওই মানে যে ব্রাশটা আছে সেই ব্রাশের সঙ্গে কমিউটেটরের সংযোগ যখন ছিন্নই হয়ে যাবে, হুম। তখন স্যার মানে এই জিনিসটা কেন করা হলো? মানে ছিন্ন করে দেওয়ার ব্যাপারটা কেন করলো? তারপরে স্টেপটায় যাই তাহলে পরিষ্কার হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার।
দেখো এখানেও অ্যারো দিলাম একই দিকে। কেন দিলাম না, কোনো একটা ঘূর্ণনশীল বস্তু তার ইনার্শিয়া বা জাড্ডের কারণে এরকমভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সেরকম একদম স্ট্যাটিক দাঁড়িয়ে যাবে না। তাহলে এই জায়গায় এসে নো কন্ট্যাক্ট উইথ কমিউটেটর, কোনো তড়িৎচুম্বকীয় বল অনুভব করছে না ঠিকই, কিন্তু ওই অবস্থায় একদম এরকম আপরাইট অবস্থায় ও দাঁড়াবে না, ও ঘুরে যাবে, কারণ তার গতিজাড্য তাকে ঘোরাতে বাধ্য করবে। স্যার হ্যাঁ, তাহলে ধরুন যে আমি স্যার প্রথমে স্যার মোটরটা ঘোরাচ্ছি, তারপরে স্যার মোটরটা যখন বন্ধ করলাম তখন ওটা নো কন্ট্যাক্ট উইথ কন্ডাক্টর পজিশনে স্যার থেমে গেল। পরের বার আমি মোটরটাকে আবার যখন স্যার কারেন্ট দেবো, সে ওই পজিশন থেকে স্যার নড়বে না, নড়বে না, ইনার্শিয়া তো নেই। তখন একটু হাতে ঘড়িয়ে দিতে হবে সামান্য, নড়বার কথা নয়। সেই জন্যে এই সমস্যাগুলো হয় বলেই সিঙ্গেল সেট অফ কমিউটেটর সিস্টেমে এখনকার কোনো মোটর তৈরি হয় না। সেই জন্যই বললাম, ওই যে বললাম না 3টে আর্মেচার থাকে, 3টে আর্মেচার থাকার সুবিধে হচ্ছে যে কোনো না কোনো সময় মানে ওই নো কন্ট্যাক্ট অবস্থাটা হয় না আর কি। নো কন্ট্যাক্ট মানে তোমাকে হাতে আর স্যার যদি হয়েই যায় তাহলে কি হবে? হ্যাঁ, কি যায় বুঝতে পারলাম না, বলো। স্যার যদি নো কন্ট্যাক্ট অবস্থাতে যদি থেকেই যায় তাহলে কি হবে? তিনটেই? নো কন্ট্যাক্ট অবস্থায় 3টে থাকবে না, এমনভাবেই 3টেকে অল্টারনেট করে জোড়া হয়, তার জিওমেট্রিক্যাল পজিশন এমনভাবেই রাখা হয় যে কোনো না কোনো কমিউটেটর সার্কিটে কারেন্ট ফ্লো করাবে, মানে অর্থাৎ ইনিশিয়াল জার্ক দেবার মতো একটা কিছু থাকবে আর কি। কি বলছি বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। বেশ, এই অবস্থায় এটা যদি ঘোরে তাহলে সিডি যে আর্মটা সেটা এই দিকে চলে এসছে এখন। এইটা তোমার সিডি, এইটা বি, আর এইটা এ। দেখো এর ঠিক রিভার্স পিকচার হচ্ছে এইটা, ঠিক আছে? এইবার এই কমিউটেটর আছে এইখানে, তোমার কমিউটেটর সবসময় কোন দিকে কারেন্ট পাঠাবে না, এখানে তো ব্রাশ, এখানে তো ব্রাশ এখানে লাগানো। আমি এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আঁকার চেষ্টা করছি। তাহলে এই কমিউটেটরের মধ্যে দিয়ে কারেন্ট এইটা দিয়ে প্রবেশ করলো, প্রবেশ করে এখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, তাই তো? আর এটার ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এদিকে। তার মানে দেখো এইখানে কারেন্ট যাচ্ছিল, ভালো করে খেয়াল করো অ্যারোটা কোন দিকে দিয়েছি, এইখানে কারেন্ট যাচ্ছিল এ টু বি, আর এদিকে কারেন্ট আসছিল সি টু ডি, আপত্তি নেই কারো। আর এখানে কারেন্ট যাচ্ছে ডি টু সি, আর ওইদিকে কারেন্ট আসছে বি টু এ। কারেন্টের ডিরেকশন হচ্ছে এইটা। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই সার্কিটে এই আর্মেচারে যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করছিল, এখন আবার সেকেন্ড টাইম কন্ট্যাক্ট পাওয়ার পর কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা পাল্টে গেছে। কমিউটেটর বেসিক্যালি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস হুইচ চেঞ্জেস দ্য ডিরেকশন অফ কারেন্ট। হ্যাঁ, বিভিন্ন ধরনের কমিউটেটর হয়। আমরা 11-এ নেই, 12-এর এক্সপেরিমেন্টে প্লাগ কমিউটেটর বলে এক ধরনের যন্ত্র আছে, সেটা ম্যানুয়ালি প্লাগগুলোকে ইন্টারচেঞ্জ করে তোমার কারেন্টের ডিরেকশনটাকে চেঞ্জ করতে হয়। তার মানে কমিউটেটর বেসিক্যালি ইজ এ ডিভাইস হুইচ চেঞ্জেস দ্য ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, সেই জন্য এটাকে কমিউটেটর বলা হয়। যেমন সেই কমিউটেটিভ ল আছে ম্যাথামেটিক্সে, এখানেও সেই কমিউট কথাটা সেখান থেকেই এসছে। ব্যাপার হচ্ছে দেখো এটার উদ্দেশ্য কি, অর্ণবের প্রশ্ন ছিল যে এটা করে লাভ কি হচ্ছে আমার। এইবার আমি এই ক্ষেত্রে আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এই ক্ষেত্রে দেখেছিলাম যে এই এবি বাহুতে যখন এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো করেছিল, তখন এবি বাহুটা তলার দিকে বল অনুভব করেছিল। দ্য আর্ম এবি হ্যাজ এক্সপিরিয়েন্সড এ ডাউনওয়ার্ড ফোর্স। এটা নিয়ে কারোর দ্বিধা নেই আশা করি। তাহলে এখানে এখন ডি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এই ডিসি আর্মটা এটাও তাহলে নিচের দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এবং সেটা খুব সহজেই আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি। ঠিক একই লজিকে ডিসি আর্মটা এখানে আপওয়ার্ড ফোর্স এক্সপিরিয়েন্স করেছিল, তাহলে ডিসির জায়গায় এখন হয়ে গেছে এবি আর্ম। এখানে সি থেকে ডি এ কারেন্ট ফ্লো করছিল, এখানেও বি থেকে এ কারেন্ট ফ্লো করছে।
তাহলে এই বি এ আর্মটা সেটাও আপওয়ার্ড ডিরেকশনে তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে এই জিনিসটা কিন্তু দেখো এই ঘূর্ণনটাই বজায় থাকবে। যদি কমিউটেটর না থাকতো তাহলে কি সমস্যা হতো, তাহলে একবার মোটরটা এইরকম ঘুরতো, পরমূর্তি আবার এইরকম ঘুরতো। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে মোটরের ঘূর্ণনটা মানে একবার একই একটা দিকে হতো, তার পরমূর্তি আবার উল্টো দিকে হতো। তার মানে পূর্ণ ঘূর্ণন কোনো সময় কমপ্লিট হতো না, কমপ্লিট রোটেশন সম্ভব হতো না যদি কমিউটেটর না থাকতো। কমিউটেটর স্যার হচ্ছে কি, দাঁড়াও ও আগে শেষ ঠিক করি। আছে ঠিক আছে। আমি থামবার পর প্রশ্ন করতে বলবো, যখন প্রশ্ন করবে সৌমিক ততক্ষণ মুখে একদম ছিপিয়ে এঁটে রাখবে। না না, আসলে আমি স্যার বেরিয়ে গিয়েছিলাম, সেই জন্যই বলছি। ঠিক আছে। এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো করছে, এই ক্ষেত্রে দেখো বি থেকে এর দিকে কারেন্ট ফ্লো করছে। তাহলে কমিউটেটর বেসিক্যালি করছে কি, কমিউটেটর খুব জুডিশিয়াসলি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটাকে পাল্টে দিচ্ছে। কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা পাল্টে দিচ্ছে বলেই কিন্তু এই মোটরটা একই দিকে ঘূর্ণন করেই চলেছে। আমার তো সেটাই দরকার, একই দিকে ঘূর্ণন করে চলা। কিন্তু যদি উল্টোটা হতো, মানে কমিউটেটর যদি এই কাজটা না করতে পারতো, তাহলে মোটর একবার বাঁদিকে ঘুরতো, একবার ডান দিকে ঘুরতো। এই অসিলেশন বা অসিলেটরি একটা মোশন দেখতে পাওয়া যেত। তাহলে মোটরের ইউনিফর্ম রোটেশনাল মোশন আমরা দেখতে পেতাম না। এবার বলো বুঝতে অসুবিধে হলো কিনা, হলে কোথায় হলো, কোন জায়গাটা বুঝতে পারছো না? স্যার অসুবিধাটা হচ্ছে স্যার পাশে ওই মানে অশ্বক্ষুরাকৃতির চুম্বকটা রাখার মানেটাই কি, মানে ওই ওটার কোনো ভূমিকা আছে? হ্যাঁ, সে তো আছেই। কারণ তোমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে দেখতেই পেয়েছি যে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। চুম্বক ক্ষেত্রটা কোথা থেকে আসবে, আকাশ থেকে? না কিন্তু স্যার তড়িৎ প্রবাহ ঘটালে তো সেখানে তার পাশে একটা চৌম্বক ক্ষেত্র এমনিতেই তৈরি হয়ে যায়। সেটা তো হয়ই, সেইটা হয় বলেই তো তারের উপর একটা বল অনুভব করে। আমি তো ওরস্টেডের এক্সপেরিমেন্ট যখন পড়িয়েছিলাম তোমাদের এই কথাটা বলেছিলাম যে মনে করে দেখো যে একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে যখন তলার ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করছে। একটা ম্যাগনেটের উপর বল প্রয়োগ করতে পারে কে না, আর একটা ম্যাগনেট। সোজা সোজা কথায় ম্যাগনেট যে ফোর্স দেয় সেই ম্যাগনেটিক ফোর্সে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্টেড হতে পারে। তাহলে এই তড়িৎবাহী তার বা যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের নিজস্ব একটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক প্রপার্টিটা নিশ্চয়ই ওই নিডলটাকে ফোর্স অ্যাপ্লাই করতে পারছে। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, তুমি তুমি যেটা বলতে চাইছো যে একটা তড়িৎ একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবো, সেই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে সে নিজে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। সেই চুম্বক ক্ষেত্রটা এই চুম্বক ক্ষেত্র দ্বারা একটা বল প্রযুক্ত হচ্ছে বলেই কিন্তু এই ঘূর্ণনটা ঘটছে। না হলে ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু কোনো ক্ষমতা নেই যে সে এসে হাত বাড়িয়ে ওই তোমার এই আর্মেচারটাকে ঠেলে দেবে। তার মানে এই যে তোমার আর্মেচারটা, এই আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে এই আর্মেচারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই চুম্বক ক্ষেত্রটা কোনো সময় আকর্ষিত হচ্ছে, কোনো সময় বিকর্ষিত হচ্ছে। কার দ্বারা না, এই বহিস্থ চুম্বক ক্ষেত্রের দ্বারা। তাই জন্যই তো ঘূর্ণনটা ঘটছে। ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। বলো। স্যার ওই তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কেন দরকার ছিল সেটা একবার বলবেন? আচ্ছা, তড়িৎ সংযোগ যদি বিচ্ছিন্ন না হতো আমি উল্টাতাম কি করে? আমায় তো ধরো এখানে এ থেকে বি এ কারেন্ট পাঠাচ্ছি, এখানে বি থেকে এতে কারেন্ট আসছে লাস্ট ছবিটায়। তাহলে যদি এ থেকে বিতে কারেন্ট যায় এই ক্ষেত্রে, তাহলে তোমার যেদিকে তোমার তড়িৎ চুম্বক বল যেদিকে অনুভূত হবে, অর্থাৎ যেদিকে ও নামতে চাইবে, তলার দিকে নামতে চাইবে, এখানেও যদি এ থেকে বিতে কারেন্ট যেত, তাহলে সেই একই ঘটনা ঘটতো তখন। তাহলে আমার এই যে ঘূর্ণনটা একই ডিরেকশনে হচ্ছে সেই জিনিসটা হতো না।
আমাকে যদি ধরো উল্টো স্যার অবস্থাতেও কিন্তু তবুও তো যদি আর মানে সরি, যদি আমি কমিউটেটরটা যদি পুরো বৃত্তাকার নিতাম তবুও তো এই কেসটা আমার ঘটতো। তার কারণ ধরুন এবি যখন নিচের দিকে বল অনুভব করছে তখন তো ও নিচের দিকেই গোটাটা ঘুরে নিতে চাইবে। প্লিজ যদি দেখিয়ে ওটা দিচ্ছি, গোল হতো তাহলে তো দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউয়াসলি ও। দেখিয়ে বেশ দিচ্ছি, বেশ ঠিক আছে। প্লিজ ওয়েট। আচ্ছা, এখানে এ থেকে বি এ কারেন্ট গেছিল, আমিও ধরে নিচ্ছি কমিউটেটর পাল্টায়নি, মানে কমিউটেটর তড়িৎ প্রবাহের অভিমুখকে পাল্টাতে পারেনি। এখন তাহলে এ থেকে বি এ কারেন্ট যাচ্ছে, সি থেকে ডি কারেন্ট যাচ্ছে, এটা নিশ্চয়ই মেনে নেবে। অর্থাৎ আমার এই ঘূর্ণনের ফলে যখন উল্টে গেছে, অর্থাৎ এই জিনিসটা এই ছিল, এইটাকে এইভাবে এটা ঘুরে এইটা এরকম ঘূর্ণন হয়েছে। ঘূর্ণন হওয়ার পর এ বিটা এ প্রান্তে চলে এসছে, সিডিটা এ প্রান্তে চলে এসছে, আশা করি আপত্তি নেই। এইবার এ থেকে বি এ কারেন্ট যাচ্ছে এইদিকে। এবার এ থেকে বি এ যদি কারেন্ট যায় এইদিকে, এবার আমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? না, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এইদিকে। আবার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল লাগাচ্ছি, এই হচ্ছে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে। এ থেকে বি এ কারেন্ট যাচ্ছে, এই আমার মধ্যমা কারেন্টের ডিরেকশনকে সূচিত করে, সেটা তার মানে বোর্ডের ভিতরের দিকে। তাহলে আমি এই আমার মধ্যমাকে বোর্ডের ভিতরের দিকে রাখলাম। সেই অবস্থায় এ বি অংশটা কোন দিকে নামতে চাইবে, বা এই বুড়ো আঙুল কোন দিকে? আমার তলার দিকে। তাহলে এ বি অংশ তলার দিকে যেতে চাইবে। তাহলে এ বি অংশ যদি তলার দিকে যেতে চায়, তাহলে তার মানে ঘূর্ণনটা তখন কোন দিকে প্রবণতা লক্ষ্য করা যাবে? এইদিকে। তাহলে মোটরটা ঘুরছিল আমার, তোমাদের দিক থেকে দেখতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মোটরটা ঘুরছিল। এখন তাহলে ক্লকওয়াইজ সেন্সে মোটরটা ঘোরার চেষ্টা করবে, তাহলে অসিলেশন হবে, রোটেশন হবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এই হলো মোটামুটি স্যার ইলেকট্রিক মোটর। হ্যাঁ বলো। বলছি যে যেটা মানে যে ছোট মানে খেলনা মোটর গুলো যেটা হয় ডিসি মোটর গুলো, হুম। সেটাতে তো ওই আর্মেচারের আশেপাশে তো কোনো হর্স ম্যাগনেট থাকে না, সেখানে তো মানে এক প্রকার মানে যেটা কারেন্ট ফ্লো এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটাতে কাজ করে শুধু। না, থাকে মানে হর্ষ স্যার বলে একদম থাকলে স্যার হর্ষের মতো দেখতে পাবে না। হ্যাঁ। হয়তো এইরকম থাকতে পারে আর কি, মানে একটা কিছু থাকে। মানে ওরা ধরো ম্যানুফ্যাকচারিং পারপাসে ব্যাপারটাকে আরো অনেক বেশি আম, মানে ওদের উপযোগী করে তৈরি করে, তো এইরকম টাইপের থাকে। দেখতে পেলে দেখাতাম আর কি। আমি ক্লাস নিচ্ছি আজকে তাড়াতাড়ি, তাই তো? স্যার আপনার ভিডিও আর অডিওটা পজ হয়ে গেছে। ভিডিও অডিও পজ হয়ে গেছে? এই যে হাত নাড়ছি দেখতে পাচ্ছ না? না স্যার ঠিক আছে, না এবার স্যার এবার ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে। রিতম দেখো, এইরকম টাইপের জিনিস থাকে জানো তো, এই গোটাটা আচ্ছা আচ্ছা, মানে একটা সাদা বালা যেটা একটা লাগানো থাকে উপরে যেটা। হ্যাঁ, এইটার মধ্যে ওই আর্মেচারটা ঘোরে, মানে এটা আর কি তুমি হর্ষুর একটা অ্যাপ্রক্সিমেশন ভাবতে পারো আর কি। এরকম টাইপের ঠিক থাকে আছে। এই জায়গায় আর্মেচারটা থাকে। এই আর্মেচারটা মানে অবশ্যই এরকম সিঙ্গেল আর্মেচার তো থাকে না ওখানে। ওখানে তিনটে আর্মেচার জেনারেলি, যদি খোলো দেখবে যে তিন জায়গায় কয়েল লাগানো আছে আর কি। বেশ। আমরা এবার একটা অ্যানিমেশন দেখব। এই অ্যানিমেশনটায় 3D অ্যানিমেশনে আমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে একটি ডিসি মোটর কাজ করছে। ভালো করে লক্ষ্য করো। প্রথমে একটি ব্যাটারি লাগানো হয়েছে, সুইচ অন করা হয়েছে, মোটর ঘুরছে। মোটরের একটি আর্মেচার
একটি আর্মেচার মানে আর্মেচারের মধ্যে একটি কয়েল, এবং ব্লু এবং রেডটা হচ্ছে কমিউটেটর। দেখো হাফ ব্র্যাকেটের মতো, মানে ফার্স্ট ব্র্যাকেট যেরকম হয় সেরকম হাফ রাউন্ড দুটো আর্মেচার। ম্যাগনেটটাকে প্রথমে সরিয়ে নিল ওরা। এবার দেখাবে যে সুইচ অন অবস্থায় কি ঘটনা ঘটছে। সুইচ অন অবস্থায় কারেন্ট ফ্লো শুরু হবে। দেখো পজিটিভ চার্জ দিয়ে ওরা দেখাচ্ছে, কারণ কারেন্ট ফ্লোর কনভেনশন তাই। পজিটিভ চার্জ ফ্লো করছে, পজিটিভ চার্জ দিয়ে ফ্লো করছে, এবং তার দিয়ে ফ্লো করার ফলে তার চারদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এরকমই হয়। এইবার যেহেতু এখানে কোনো ম্যাগনেট নেই, সেই জন্যে আর্মেচার ঘুরছে না, কিন্তু আর্মেচারের মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো তৈরি হচ্ছে তার চেহারা কীরকম। দেখো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো এই ব্লু কালারের দেখিয়েছে, তার মানে ওখানে একটা এরকম অ্যাজিভ যেন নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটের বসে আছে। মানে তুমি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো সেইভাবেই তৈরি হচ্ছে, নর্থ পোল থেকে শুরু হয়ে সাউথ পোল থেকে যাবা। এবার আমরা আবার সুইচ অফ করেছি। এরপর ম্যাগনেটের একটা হর্সশু শেপড ম্যাগনেটের লাইন্স অফ ফোর্স কেমন হয় সেটা দেখছি, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। সেটাকে এরপর আর্মেচারের কাছে নিয়ে আসব। নিয়ে আসার ফলে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো তার মানে এখন এই অবস্থায় পারপেন্ডিকুলারলি যাচ্ছে। যাওয়ার পর দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এই গেল গিয়ে এই দিকে, তার মানে আমার কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করার ফলে তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী এই যে জাস্ট ডিরেকশনটা খেয়াল করো, এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সটার ওই যে স্কাই ব্লু কালার অ্যারোটা, ওটা ওই জায়গাকার কিসের ডিরেকশন দেখালো না ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখালো। এইবার আমি যদি বাঁ হাতটা বসাই, বাঁ হাতটা বসালে সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ওই জায়গাকার ফোর্সটা কোন দিকে হবে, অর্থাৎ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অনুযায়ী ফোর্সটা কোন দিকে হবে। এই অবস্থায় আমি যেটা করছি সেটা হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে দেখো এখন কিরম ভাবে রেখেছি, কমিউটেটরটা কোনো প্রান্ত ব্রাশটা টাচ করছে না, ব্রাশটা টাচ করছে না, ফলে কোনো কারেন্ট ফ্লো করছে না। সেই অবস্থায় কিন্তু এই অবস্থায় যখন আছে তখন কিন্তু টাচ করছে। এই যে দুটো গ্যাপ আছে, এই গ্যাপ দুটো দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা যদি এখানে একটা গোটা কন্টিনিউয়াস রিং দিতাম তাহলে তোমার আর আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতো না। সিঙ্গেল রিং যদি দিয়ে দিতাম, আর্মেচারটা এমনি জাস্ট ফেজ হয়ে থাকতো, মানে যেখানে নর্থ হতো সেখানেই সাউথ হতো, নর্থ সাউথ, কোনো ফোর্স আলাদা করে এক্সপিরিয়েন্সড হতো না, এবং সেক্ষেত্রে আমার কোনো রোটেশন দেখতে পাওয়া যেত না এই আর্মেচারটা। আবার সেই কারেন্ট ফ্লো করছে এই অবস্থায়। ঘূর্ণনটা ঘটছে, ওইটা ব্রাশে করে ঢুকছে, এই যে ডিসকানেক্ট হয়ে গেল ইনার্শিয়াতে। পরে অর্থাৎ ওই ব্রাশগুলো যখন হোয়াইট হয়ে যাচ্ছে তার মানে তখন কানেকশন আছে, আর যখন ব্ল্যাক থাকছে তখন তার মানে কানেকশন নেই। অর্থাৎ যখন যে কম্পিউটারটা কানেকশন পাচ্ছে তখন সেই কম্পিউটারটা গ্লো করছে। এই ঘুরে গেল মানে ম্যাগনেটের ডিরেকশনটা ঘুরে যাচ্ছে, মানে অর্থাৎ আর্মেচারের জন্য যে ম্যাগনেট তৈরি হচ্ছে সেই ম্যাগনেটের ডিরেকশন, পার্মানেন্ট ম্যাগনেটের ডিরেকশনটা পাল্টাচ্ছে না। আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার ফলে তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেইটা ডিরেকশনটা ঘুরে যাচ্ছে ডিউ টু দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ তড়িৎচুম্বকীয় আবেশ। এইটুকুই বলার। তা এই তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, আমি জাস্ট আজকে ইন্ট্রোডাকশনটা করব। সেটা হচ্ছে যে মাইকেল ফ্যারাডে প্রথম এই নিয়ে আলোকপাত করেন এবং দুটো সূত্রও দেন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বেসিক্যালি কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে, উনি বললেন
যে কোনো স্থানে যদি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, কোনো লুপের চারপাশে যদি কোনো চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, অবশ্যই টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড যদি কোথাও থাকে, তাহলে সেই লুপের মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। ইফ দেয়ার বি এনি চেঞ্জ of magnetic field with respect to time at a particular place বা in the vicinity of a coil, then an electromagnetic force will be induced in that coil. এটা গেল কঠিন কথা, আমি এত কঠিন করে ভাবছি না, ব্যাপারটা সহজ করার চেষ্টা করছি। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, একটা ধরো তারের কয়েল আছে, সেই তারের কয়েলে চুম্বক ক্ষেত্রটা আমি যদি সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারি, কি করে বদলাবো সেটা আলাদা কথা, কিন্তু যদি বদলাতে পারি তাহলে দেখব, মানে অর্থাৎ বদলানো মানে কি, কমানো নয় বাড়ানো, একবার কমানো একবার বাড়ানো, এই ঘটনা যদি ঘটাতে পারি, তাহলে দেখব ওই তারের বা ওই কয়েলের, কয়েল তো হচ্ছে একটা বৃত্তাকার হতে পারে, আয়তাকার হতে পারে, যে কোনোভাবেই হতে পারে, সেই কয়েলটা যদি ক্লোজড কয়েল হয়, অর্থাৎ যদি দুমুখ জোড়া থাকে, তাহলে দেখবো কয়েলের মধ্যে একটা তড়িৎ প্রবাহ শুরু হয়েছে। আর যদি বিচ্ছিন্ন কয়েল থাকে, ধরো গোল কয়েল কিন্তু আমি একটা জায়গা, যে কোনো একটা জায়গা কেটে দিয়েছি, অর্থাৎ ক্লোজ সার্কিট নয়, বদ্ধবর্তনী আর রইল না, সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে না। সেই ক্ষেত্রে ওই যে দুটো ফাঁকা মুখ দেখতে পেলাম, সেই দুটো ফাঁকা মুখের দুই প্রান্তে আমি একটা তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, সহজ কথায় একটা ভোল্টেজ জেনারেটেড হবে, একটা বিভব পার্থক্য তৈরি হবে। এর পিছনে কারণ কি না, এর পিছনে মনে করতে পারো যে এতক্ষণ পর্যন্ত তো আমরা কারেন্ট দিচ্ছিলাম, কারেন্ট দেওয়ার ফলে কন্ডাক্টরটা ঘুরছিল, এই দেখতে পেয়েছি, এছাড়া আর কিছু দেখতে পাইনি। একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড ছিল, এইখানে একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু এখানে একটা মজা আছে। সেই মজাটা কি না, দেখো, যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করানোর ফলে, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করালে কি হবে না, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করালে ওই তারের মধ্যে, কয়েলের মধ্যে থাকা যে মুক্ত ইলেকট্রনগুলো, সেই মুক্ত ইলেকট্রনগুলো তো সবসময় ধরো ঘুরে বেড়াচ্ছে, তাদের উপর একটা ফোর্স অ্যাপ্লাইড হবে। ইলেকট্রনগুলো যদি তারের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকতো, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করতে পারতো না, কিন্তু ইলেকট্রনগুলো মুভ করছে বলে ম্যাগনেটিক ফিল্ড তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, মুভিং ইলেকট্রনস, আমরা পরবর্তীকালে যদি ক্লাস 12-এর বিজ্ঞান নিয়ে পড়ি, পরবর্তীকালে দেখতে পাবো একটা ইকুয়েশন ব্যবহার করা হয়, লোরেন্জ ফোর্স ইকুয়েশন বলা হয়, যেটা এটা হচ্ছে, আমি ভেক্টর নোটেশন লিখতে চাইছি না, জাস্ট এইটুকু জেনে রাখো, এফ ইকুয়াল টু কিউ ভি বি, এইরকম একটা নোটেশন থাকে, এরকম একটা রিলেশন থাকে, যেখানে কিউ হচ্ছে আধান, ভি হচ্ছে বেগ, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র মানটা। তাহলে তোমাদের তাই জন্য অনেক সময় প্রশ্ন করি যে কোনো একটা আধানকে যদি আমি স্থির অবস্থায় রেখে দিই কোনো একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে, সে কত বল অনুভব করবে? সে কিছুই বল অনুভব করবে না, কারণ তার ক্ষেত্রে এই বেগটা শূন্য। তাহলে কিউ ভি বি এইটা যদি আমার ওই বলের মান হয়, তাহলে বেগ শূন্য হলে প্রযুক্ত বলটাও শূন্য হবে। এবার ধরো আমি এমনভাবে যদি ব্যাপারটাকে ভাবি যে আধানটাকে ধরো স্থির করে রেখেছি, আমি আধানটা স্থির আধানই রেখেছি, কিন্তু চুম্বক ক্ষেত্রর পরিবর্তন ঘটাচ্ছি। চুম্বক ক্ষেত্র পরিবর্তন ঘটালে, আচ্ছা আধান যদি গতিশীল হয় কি হয়? আধান যদি গতিশীল থাকতো তাহলে একটা বল অনুভব করতো, এই জায়গাটা আরেকবার ফিরে আসছে। আধান যদি গতিশীল থাকতো তাহলে
এই আধানটা কিউ আধানটা একটা বল অনুভব করতো। আধান গতিশীল হলে কি হবে? আধান গতিশীল হলে এ চার্জ ইন মোশন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান ইলেকট্রিক কারেন্ট, সহজ কথায় বলতে গেলে। তার মানে আবার সেই ঘুরে ফিরে আমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল চলে আসছে। অর্থাৎ একটা গতিশীল আধান আসলে তার মানে তড়িৎ প্রবাহের নামান্তর মাত্র। তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং তড়িৎ প্রবাহ হচ্ছে বলে আধানটা একটা বল অনুভব করছে, সেই বলটা হচ্ছে এফ। কিন্তু স্যার ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলে তো বলা হয়েছিল যে পরিবাহীটা বল অনুভব করবে। হ্যাঁ, পরিবাহীটা বল অনুভব করবে, সে তো নিশ্চয়ই। তার কারণ কি? না, আধানগুলো পরিবাহীর মধ্যে আছে। তাহলে আধানগুলোই যদি বল অনুভব করে, তাহলে ওই তার মানে আধানের মধ্যে থাকা পরিবাহীগুলো, পরিবাহীর মধ্যে থাকা আধানগুলো যদি বল অনুভব করে, তাহলে অ্যাজ মানে গুড অ্যাজ গোটা পরিবাহীটাই বল অনুভব করবে। সেই জন্যই তো পরিবাহী মোশনটা হয়। ওই যে তুমি এই যে মোটর ঘোরাচ্ছ, কি করছো? এর মধ্যে যে ইলেকট্রনগুলো দৌড়ে বেড়াচ্ছে, সেই ইলেকট্রনগুলোর উপর বল প্রয়োগ করছো। তোমার কিন্তু আর কারোর উপর বল প্রয়োগ করার ক্ষমতা নেই। এই ইলেকট্রনগুলোর উপর বল প্রয়োগ করছো, প্রোটনগুলোর উপর কিন্তু বল প্রয়োগ করতে পারছো না। কেন পারছো না? না, প্রোটনগুলো তো তারের যে অণু বা পরমাণু নিয়ে যে তারটা তৈরি, তার নিউক্লিয়াস বা তার পরমাণুগুলো তো কঠিন পদার্থ, যেহেতু এক একটা নির্দিষ্ট অবস্থানে তারা ফিক্সড হয়ে আছে। তাহলে প্রোটন পজিটিভ চার্জ, সে যেহেতু মুভ করছে না, তাহলে তার উপর এখানে কোনো এফ বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে কার উপর বল প্রযুক্ত হচ্ছে? কেবলমাত্র মুভিং ইলেকট্রনসগুলোর উপর। এই মুভিং ইলেকট্রনসগুলোর উপর বল প্রযুক্ত হচ্ছে। ফলে ওই মুভিং ইলেকট্রনসটা যে আধারের মধ্যে আছে, অর্থাৎ এই পরিবাহীটা, অর্থাৎ এই কন্ডাক্টরটা, সেই গোটা কন্ডাক্টরটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে, হয় নিচের দিকে নাহলে উপরের দিকে। এই ফ্যারাডে বললেন যে এই ধরো একটা তড়িৎবাহী লুপ বলবো না, তড়িৎ পরিবহন করতে পারে এমন লুপ, এর চারপাশে আমি যদি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটাই, কি করে ঘটাবো? না, চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটাই মানে স্পেস ভেরিয়েশন শুধু নয়, টাইম ভেরিয়েশন, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটাই, অর্থাৎ আমায় পরিবর্তনটা ঘটিয়ে যেতেই হবে, মানে চালু রাখতে হবে। মানে একবার পরিবর্তন ঘটালাম, থেমে গেলাম, তা করলে হবে না। এই পরিবর্তন ঘটানোর ব্যাপারটা চালু রাখতে হবে। এরকম যদি ঘটনা ঘটে, তাহলে এই তারের মধ্যে কারেন্ট, এই লুপের মধ্যে এই দুটো প্রান্তে, অর্থাৎ খোলা যে দুটো প্রান্ত রেখেছি, এদের মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। ব্যাপারটা কিভাবে ঘটছে একটুখানি বোঝবার চেষ্টা করে দেখি একটা ছবির দ্বারা। ধরো এইখানে একটা কয়েল আছে, একদম ক্লোজড কয়েল। মানে ক্লোজড কয়েল মানে দুটো মুখ জোড়া। আমি এইখানে একটা দণ্ড চুম্বককে রেখেছি এত দূরে, এই নর্থ পোল, এই সাউথ পোল। এই দণ্ড চুম্বকটা তড়িৎ বলবো না, চুম্বক ক্ষেত্র, যে চুম্বক বলরেখা, সেগুলো কেমন হবে এখান থেকে যেগুলো বেরোবে? দিয়ে আবার সাউথ পোলে যাবে। আমি সেই সাউথ পোলে যাওয়ার ছবিটা আর আঁকলাম না। এইবার এখন তার মানে কেবলমাত্র এই লাইনটাই এইটার মধ্যে দিয়ে পাস করছে। দেখো, এই একটা চৌম্বক বলরেখা এই লুপের মধ্যে দিয়ে পাস করছে, বাকি কোনোটাই পাস করছে না।
আমি ধরো এই চুম্বকটাকে এই বাঁ দিক থেকে আমার ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি, এইরকম জায়গায় নিয়ে এলাম। এই অবস্থায় এটা একটু উঁচুতে হয়ে গেল, একটু নিচুতে হবে। এই চুম্বক বলরেখাটা তো পাস করছেই, আরো দুটো লাইন অফ ফোর্স এর মধ্যে দিয়ে পাস করলো, অর্থাৎ এই স্থানে চুম্বক ক্ষেত্রের মানটা আর একটু বেড়ে গেল। এখানে একটাই চুম্বক বলরেখা পাস করছিল, এখানে তিনটে পাস করছে। তুমি যদি এই লুপের আরো কাছে নিয়ে আসো চুম্বকটাকে, এই নর্থ পোল এই সাউথ পোল, তাহলে দেখা যাবে এখান দিয়ে হয়তো 5টা চুম্বক বলরেখা পাস করছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে এই স্থানে চুম্বক ক্ষেত্রটা বাড়ছে, মানে পরিবর্তন হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাবে এই কয়েলের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো কখন করে না, এর মধ্যে নিশ্চয়ই একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়েছে, তাই জন্যই কারেন্ট ফ্লো করছে, বা তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, তার জন্যই কারেন্ট ফ্লো করছে। সেইটা ধরেই ফ্যারাডের সূত্রটা দিলেন যে যখন কোনো তড়িৎবাহী লুপের চারপাশে, আমি বারবার তড়িৎবাহী কথাটা আগে বলে দিচ্ছি, ঠিক বলছি না, যখন কোনো লুপের চারপাশে সময় সাপেক্ষে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটবে, তখন লুপের মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তার ফলে একটি তড়িৎচুম্বকীয় প্রবাহ পাওয়া যাবে। সেটা আর বলেননি। স্যার কিন্তু ইএমএফটা তৈরি হচ্ছে কেন? ইএমএফটা তৈরি হচ্ছে কেন না, ওই যে একটু আগে হ্যাঁ। দেখলে যে তোমার গতিশীল তোমার চুম্বক ক্ষেত্রের কারণে আমরা এতক্ষণ একটু আগে যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটায় দেখতে পেয়েছিলে যে আমার যখন আধানগুলো গতিশীল থাকে, অর্থাৎ আধানগুলো চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে যখন গতিশীল থাকে, তারা একটা বল অনুভব করে, একটু আগে দেখেছো। তাহলে আমি যদি এইভাবেই ভাবি, আমি ধরো এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে আমি ধরে নিচ্ছি একদম তারা একদম মানে মানে সেই কিপ কোয়াইট বলে স্যার যখন হুঙ্কার দেন ক্লাসে, সবাই চুপচাপ একদম সিদ্ধারা সোজা করে বসে গেল, সেই রকমভাবে ইলেকট্রনগুলো সব চুপচাপ বসে আছে, ধরো কেউ নড়ছে না। থার্মাল যে মোশনটা হয় আমি সেটাকে নেগলেক্ট করছি, থার্মাল মোশন নেই ধরো। সেই অবস্থায় চুম্বকটাকে যখন কাছে নিয়ে আসছি, তাহলে দেয়ার ইজ এ রিলেটিভ মোশন ইন বিটুইন দ্য ইলেকট্রনস অ্যান্ড দিস ম্যাগনেটিক ফিল্ড। মানে আমি ম্যাগনেটিক স্যার ফিল্ডটাকে স্যার স্যার স্যার, বলছি যে আরেকবার একটু প্রথম থেকে বলবেন, মানে কিছু শুনতে পেলাম না, অত্যন্ত কাটাকাটা শুনতে বাইরে এলাম। মানে আরেকবার বলবো, মানে কোন জায়গাটা থেকে বলবো? হ্যাঁ মানে প্রথম থেকে আরেকবার একটু বলবেন। আমরা দেখেছিলাম যে লরেন্জ ফোর্স ইকুয়েশনের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রটা স্থির ছিল, চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে আধানটা যখন গতিশীল হচ্ছে সে একটা বল অনুভব করছে, তাই তো? তাহলে হ্যাঁ এই ক্ষেত্রে এইটা ভাবো না কেন, এই যে লুপগুলো আছে, সাধারণ অবস্থায় লুপের মধ্যে থাকা ইলেকট্রনগুলো কিন্তু ধরো ফিক্সড, অর্থাৎ তার কোনো মোশন নেই, তারা স্থির অবস্থায় আছে। এই অবস্থায় যখন আমি চুম্বকটিকে দূর থেকে নিয়ে আসছি, চুম্বক ক্ষেত্র তার মানে এই আধানগুলো সাপেক্ষে তাহলে গতিশীল হচ্ছে। তাহলে চুম্বকটা যেহেতু এই আধানগুলোর সাপেক্ষে গতিশীল, তাহলে আমরা এই আধানগুলোর রেফারেন্স ফ্রেম থেকে যদি দেখি, তাহলে চুম্বকটিকে গতিশীল দেখব, আর চুম্বকের রেফারেন্স ফ্রেম থেকে যদি দেখি, তাহলে আধানগুলিকে গতিশীল দেখব। তার মানে সহজ কথায় বলতে গেলে চুম্বক ক্ষেত্র এবং আধানের মধ্যে একটি আপেক্ষিক গতি থাকছে, সেটা আগের বেলাতেও তাই, এখানেও তাই। স্যার সেই জন্যই শেষ করি, সেই জন্যই কিন্তু আধানগুলো বল অনুভব করছে এবং তারা একটা নির্দিষ্ট অভিমুখে ঘুরতে চাইছে বলেই কিন্তু আমরা তড়িৎ প্রবাহটা পাচ্ছি। অর্থাৎ তুমি মানে স্কুলের সামনে থেকে বাসে চাপলে, চেপে খানিকটা বাদে তুমি সিউড়ি গেল বাসটা, তুমি বললে যে হ্যাঁ আমি সিউড়ি পৌঁছে গেলাম, এটাও যেমন সত্যি কথা।
আবার তুমি বাসে উঠলে সব দরজা জানলা বন্ধ, কিছু দেখতে পেলে না, রাস্তা একদম ইউটোপিক্যালি স্মুথ, সেই অবস্থায় তুমি আধ ঘন্টা বাদে দেখলে দরজা খুলে গেল, শিউরি হ্যাজ কাম টুয়ার্ডস ইউ। তাহলে শিউরি তোমার দিকে, তুমি যেখানে ছিলে সেখানেই আছো, তোমার কোনো মুভমেন্ট হয়নি, শিউরি তোমার দিকে এগিয়ে এসছে, এটাও তো ভাবতে পারি। অর্থাৎ মোশন গোটাটাই তো রিলেটিভ। অর্থাৎ সহজ কথা বলতে গেলে আধান এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে তখন আধানটি একটি বল অনুভব করে। সেটা আগের এই মোটর যখন পড়াচ্ছিলাম তখনও তাই ঘটছিল। তোমার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছিল, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটার ফলে কি হচ্ছিল, তোমার তারটা মধ্যে থাকা ইলেকট্রনগুলো তারা চুম্বক ক্ষেত্রের সাপেক্ষে গতিশীল ছিল। ইলেকট্রনের, ধরো আমি ইলেকট্রনের ঘাড়ে চেপে বসে আছি একটা ইলেকট্রনের ঘাড়ে, তাহলে আমি কি দেখবো? আমি নিজে গতিশীল সেটা তো আমি নিজে বুঝতে পারবো না, আমি দেখবো যে চুম্বক ক্ষেত্রটা আমার সাপেক্ষে গতিশীল। ওখানেও তাই দেখছিলাম, সেই জন্য আমি একটা বল অনুভব করেছিলাম, সেই জন্যই ঘূর্ণন হয়েছিল। এখানেও চুম্বক ক্ষেত্র এই এর মধ্যে থাকা ইলেকট্রনগুলোর আধানের সাপেক্ষে গতিশীল, ফলে এই ইলেকট্রনগুলোর উপর একটা বল প্রযুক্ত হবে এবং ইলেকট্রনগুলো মুভ করতে চাইবে। এইবার বিক্রম বলবে। স্যার তাহলে বেশ বেশ বিক্রম বলো। অর্ণব বলুন, অর্ণব বল। স্যার বলছি যে তাহলে তো এই চুম্বকটা নড়াচড়াটা একদম মানে করেই যেতে হবে, যদি আমি একবার এনে থামিয়ে দিই তখন তো আবার তো সেই রিলেটিভ মোশনটা তো থাকবে না, তখন তো তাহলে আর কারেন্টটা থাকবে না। আর স্যার আরো একটা কোশ্চেন, যে আপনি মানে এখানে অ্যারো দিয়েছেন ওই যে কয়েলটার মধ্যে, যে কয়েলটার মধ্যে অ্যারোটা দিয়েছেন, তো আপনি কি করে বুঝলেন যে মানে তড়িৎ প্রবাহটা ওই দিকেই হবে? বেশ উল্টো দিকেও হতে পারে, আমি ওটা জাস্ট এটা এদিকেও হতে পারে, যেমন ওই দিকে হওয়ারও সম্ভাবনা আছে। আমি তোমাদের একটা মানে এইটুকু বোঝানোর জন্য অ্যারোটা দিয়েছিলাম যে এখানে তড়িৎ প্রবাহটা হবে, সেটা কোন দিকে হবে সেই ডিরেকশনটা আমরা শিখছি পরে বা শিখবো পরে। মানে এটা জাস্ট একটা মানে ইন্ডিকেটিভ যে আমার এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর কিছু না। আর তোমার প্রথম প্রশ্ন যেটা বললে সেটা ঠিকই, যে এই তোমার চুম্বক ক্ষেত্রটা মানে এই চুম্বকটিকে তাহলে এই কয়েলের কাছে মানে এই কয়েলের সাপেক্ষে রিলেটিভ মোশনে সবসময় রাখতেই হবে। হ্যাঁ, সেটা সত্যি কথাই। মানে হয় ম্যাগনেটটাকে আমায় দূর থেকে এই কয়েলের দিকে নিয়ে আসতে হবে, অথবা কয়েল থেকে দূরে নিয়ে চলে যেতে হবে। দুটোর ক্ষেত্রেই কিন্তু এর মধ্যে তড়িৎ প্রবাহ হবে। কিন্তু মজাটা হচ্ছে তুমি ম্যাগনেটটাকে যখন এধার থেকে এদিকে এনেছো তখন যে ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে, এদিক থেকে যখন ওই দিকে নিয়ে যাবে তখন তার উল্টো ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে লুপের মধ্যে। তাহলে ফ্যারাডের ঠিক আছে ফার্স্ট স্যার। ল হচ্ছে সেইটাই, যে যখন কোনো লুপের চারপাশে কোন ধাতব বা পরিবাহী লুপের চারপাশে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হয়, তখন সেই লুপের মধ্যে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। whenever there is any change uh, whenever there is any um, change of magnetic field in the vicinity of a coil with respect to time, electromagnetic force is induced in this coil. এইটা হচ্ছে আমাদের কি বলে ফ্যারাডেস ফার্স্ট ল। সেকেন্ড লটা ম্যাথমেটিক্যাল, সেকেন্ড লটা আমরা একটু বোঝার চেষ্টা করব, কিন্তু আজকে নয়, আজকে 9:30 বাজলো, আমার নেক্সট ক্লাস আছে, আমি মানে 12 ক্লাসে ক্লাস আছে 10টা থেকে, আমাকে একটু টিফিন তার মধ্যে করে নিতে হবে ঝপ করে। তোমরা পড়তে স্যার থাকো যতটা পড়ালাম। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে যখন আমি ম্যাগনেটটাকে কাছে নিয়ে আসবো বা দূরে নিয়ে যাব, তখন ওই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই কয়েলটার মধ্যে ইলেকট্রনের গতিটা কিভাবে তৈরি হবে? সে তো বল অনুভব করবে, কারণ আমি একটা জিনিস বোঝাতে পেরেছি আশা করি, যে আধান এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকলেই তোমার তোমার কি বলে একটা আধান একটা বল অনুভব করছে। তাহলে এই ক্ষেত্রে তোমার আধান অর্থাৎ এর মধ্যে থাকা আধানগুলো ইলেকট্রনগুলো আর ওই ম্যাগনেট তার মধ্যে একটা যদি বা এই ম্যাগনেটিক ফিল্ড যেটা তার মধ্যে একটা যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে তো ইলেকট্রনগুলো বল অনুভব করবেই। এবার না স্যার, আমি জিজ্ঞেস করছি যে কিভাবে বল অনুভব করছে, কিভাবে তৈরি হচ্ছে বলটা? ও কিভাবে মানে কেন মানে বল অনুভব করছে এইটা প্রশ্ন? হ্যাঁ স্যার। মানে আপেক্ষিক গতি থাকলে কেন বল অনুভব করছে এইটা প্রশ্ন তো তোমার? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটার ব্যাখ্যা হচ্ছে সেই ওরস্টেডের এক্সপেরিমেন্ট। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে
ওরস্টেডের এক্সপেরিমেন্টে চলে যাও। ওরস্টেড এক্সপেরিমেন্টে ইলেকট্রন ফ্লো হচ্ছিল, তার তলায় রাখা চুম্বক শলাকার বিক্ষেপ ঘটছিল। এবার আমি যদি চুম্বক শলাকাটা না রেখে ওখানে একটা স্ট্রং ম্যাগনেট রাখতাম, ম্যাগনেটটাকে নড়তে দিতাম না, তাহলে তারটা বিক্ষিপ্ত হতো, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। তাহলে তারটা বিক্ষিপ্ত হয়ে যেত। তার মানে সহজ কথায় বলতে গেলে, কেন মানে এর পিছনে কারণ কি বলেছিলাম, যে তড়িৎবাহী তারের নিজস্ব একটা চুম্বক ধর্ম আছে। একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ মানে তড়িৎ আধান প্রবাহিত হলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যে চুম্বক ক্ষেত্র কিনা ওই অন্য যে বহিস্থ চুম্বক ক্ষেত্র তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। সেটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, যে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে তোমার এই ক্ষেত্রে ঘটনাটা তাই হচ্ছে। অর্থাৎ স্যার কিন্তু এখানে যে বারবার কি এই চৌম্বকটাকে নড়ানো হচ্ছে, আমি যদি বাগলো চক্রটার ক্ষেত্রে দেখি কিংবা ডিসি মোটরের ক্ষেত্রে দেখি, সেখানে তো ধরুন চুম্বকটাকে আমি পরিবর্তন করছি না, কেবলমাত্র ওখানে ইলেকট্রনের একটা গতি মানে ওই আর্মেচারের মধ্য দিয়ে ইলেকট্রনের একটা ফ্লো ঘটছে। তো কেবলমাত্র চুম্বকের সাপেক্ষে তো ইলেকট্রনেরই একটা আপেক্ষিক গতি আছে। তো ওখানেও যে আপেক্ষিক গতিটা তৈরি হচ্ছে তার জন্যই কি বলটা অনুভূত হচ্ছে? হ্যাঁ, তাই তো। এখানে তুমি যেই মুহূর্তে এইটাকে নাড়ানো বন্ধ করে দেবে, কাছে নিয়ে আসা বন্ধ করে দেবে, দূরে নিয়ে যাওয়া বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে আপেক্ষিক গতিটা বন্ধ হয়ে যাবে। তাহলে এর মধ্যে, এই লুপের মধ্যে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। কিন্তু তার তো তোমার বার্লো চক্রের বেলায় আমি এক্সটার্নাল সার্কিটটা চালু রেখেছিলাম বলে ওর মধ্যে তড়িৎ প্রবাহ চলছিল, তাহলে ইলেকট্রনের একটা আপেক্ষিক গতি ছিল উইথ রেসপেক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। ও তার মানে স্যার বলা যেতে পারে যে মানে আমাদের ফ্যারাডের সূত্রের একটা প্রায়োগিক রূপই হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। না, তা বলবে না, কারণ ব্যাপার হচ্ছে একটা তে আমার আধানটা মুভ করছে প্রাথমিক অবস্থায়, ম্যাগনেটিক ফিল্ডটা স্থির আছে। আর এই ক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে মুভ করাচ্ছি, আধানটা প্রাথমিকভাবে স্থির আছে। দুটোকে একসঙ্গে না মেলানোই ভালো। আমি ব্যাপারটা তোমাদের মাথায় ঢোকানোর জন্যে ওই রিলেটিভ মোশন ব্যাপারটাকে আমদানি করলাম, তাছাড়া আর কিছু না, নাহলে বুঝতে পারতে না। ঠিক আছে। কিন্তু স্যার যদি সেটা কিন্তু স্যার যদি সেটা না হয়, তাহলে ধরুন আমাদের আর্মেচারের ক্ষেত্রে মানে ডিসি মোটরে, ওখানে তো ধরুন ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটাকে কাজে লাগে মানে ওই রুলটাকে কাজে লাগিয়েই তো আমরা ওর কার্যনীতিটা বুঝতে পারছি। হ্যাঁ, তো সেখানে ফ্লেমিংস ওখানেও তো ধরুন মানে বেশ দাঁড়াও, একে একে অপর। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের ক্ষেত্রে আমি তো আগে এই ডিসি মোটরের ক্ষেত্রে আমি তো আগে বাইরের বর্তনীর সাহায্যে আমি তো ওই আর্মেচারের মধ্যে কারেন্ট পাঠাচ্ছি। তাহলে কারেন্ট পাঠাচ্ছি এবং ইলেকট্রনের ওইখানে ওই স্থানে থাকা চুম্বকের সাপেক্ষে একটা আপেক্ষিক গতি তৈরি হচ্ছে। তাহলে তোমার কেন তোমার বল অনুভব করবে না? না মানে যদি সেটাই হয়, তাহলে ধরুন ওখানে যদি ফ্লেমিং লেফট হ্যান্ড রুলটা যদি প্রযোজ্য হয়, তাহলে ধরুন ওখানেও তো পরস্পরের সাপেক্ষে একটা রিলেটিভ মোশন রয়েছে। তার কারণ ইলেকট্রনটা যখন চলছে বা ইলেকট্রনের যে গতিটা হচ্ছে, তখন ম্যাগনেটের সাপেক্ষে ইলেকট্রনটা গতিশীল। আবার যখন একটা ইলেকট্রনকে ধরে আমি দেখবো, তখন ওই ইলেকট্রনটার সাপেক্ষে যখন ওই ইলেকট্রনটা এগিয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে ম্যাগনেটটা এক সময় ওর কাছে আসছে, তারপর ওকে পেরিয়ে চলে গেলে ম্যাগনেট ওর থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে ওই সিউড়ি যেমন আমার কাছে আসছে, এরকম একটা ইলেকট্রনের সাপেক্ষে তো ম্যাগনেটটার একটা নির্দিষ্ট আপেক্ষিক গতি আছে। ঠিক। তাহলে ওখানেও তো সেই উভয় মুখে একটা আপেক্ষিক গতি তো পাচ্ছি না। আমি তো সেটাই বলছি, একবার ঘটনাটা এপার থেকে দেখা, একবার ঘটনাটা ওপার থেকে দেখা, এইটুকুই তফাৎ। হ্যাঁ, যখন ওপার থেকে দেখবো সেটা হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। না তাহলে মানে ফ্যারাডের রুলের সাথে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটার পার্থক্যটা কেন তৈরি হচ্ছে? পার্থক্য তৈরি হচ্ছে কোথায়? একটাতে কজ না হচ্ছে, মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুটোতেই না, রিলেটিভ মোশন দুটোরই রয়েছে। রিলেটিভ মোশন একবার তুমি থিওরিটা তৈরি করছো উইথ রেসপেক্ট টু ইলেকট্রন, একবার থিওরিটা তৈরি করছো উইথ রেসপেক্ট টু দ্য ম্যাগনেট। তাহলে ম্যাগনেটের ক্ষেত্রে ইলেকট্রনের গতিটা সত্য, সেই জন্য একরকম থিওরি তৈরি হচ্ছে। আর ইলেকট্রনের সাপেক্ষে যখন থিওরি তৈরি করছো, তখন তার সাপেক্ষে মানে ইলেকট্রন নিজে স্থির, তার সাপেক্ষে ম্যাগনেটটা গতিশীল, তার জন্য তার দিক থেকে, তার ভিউ পয়েন্ট থেকে আরেকটা থিওরি তৈরি হচ্ছে। সেই জন্য দুরকম থিওরি হচ্ছে, কিন্তু বেসিক্যালি বেসিক ঘটনাটা কিন্তু ওই রিলেটিভ মোশন বিটুইন চার্জ অ্যান্ড ম্যাগনেট।